হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের ব্র্যান্ড নিউ ভিডিওটিতে। তো আপনারা অবশ্যই ভিডিওটিতে ক্লিক করছেন রেডমি নোট 12 ফোনটির রিভিউ দেখার জন্য। তো রিভিউ শুরু করার আগে কিছু কথা বলিনি, যেমন গত বছর রেডমি নোট 11 সিরিজটি কিন্তু খুবই পপুলারিটি সিরিজ ছিল, কিন্তু সেটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি তেমন প্রাইসে লঞ্চ হয়নি। এছাড়া তার স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু বাজেটটা একটু হাই হয়ে গিয়েছিল, কিন্তু এই বছরের রেডমি নোট 12 সিরিজ একটি এক্সপেক্টেড বাজেট প্রাইসে এবং ভালো ভালো পারফরমেন্সের সাথে স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়েছে। তো সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো রেডমি নোট 12 সিরিজের আমরা রেডমি নোট 12 5G যে ফোনটি রয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং ইনডেপথ একটি রিভিউ দেখার চেষ্টা করব। তো রেডমি নোট 12 ফোনটি কি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে কিনা এবং কি কি স্পেসিফিকেশন এবং তার পারফরমেন্স কেমন হবে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সবগুলো নিয়ে একটু ঘাটাঘাটি হবে, তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই আপনারা থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন অলওয়েজ, যাতে ভালো ভালো কন্টেন্ট আপনাদের প্রেজেন্ট করতে পারি। তো এই ইন্ট্রো আর দরকার নেই, আমরা সরাসরি এখন ইনডেপথ রিভিউতে চলে যাই। তো গাইস, যে কোনো ফোন কেনার আগে কিন্তু আমরা তার ডিজাইনটুকু আগে দেখে নিই এবং তার বিল্ড কোয়ালিটি। তো রেডমি নোট 12 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনের দিক থেকে তেমন আহামরি কিছু থাকছে না অ্যাজ কম্পেয়ার টু রেডমি নোট 11 সিরিজ। তো কিছুটা সিমিলার ডিজাইনই কিন্তু এবারও প্রোভাইড করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা প্লাস্টিক বডি ফ্রেম দেখতে পারবো। এছাড়া পিছনে কিন্তু একটি ট্রিপল ক্যামেরা সেটআপও প্রোভাইড করা হয়েছে। এছাড়া সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি 6.67 ইঞ্চিসের একটি ডিসপ্লে দেখতে পারবো, যাতে কিনা 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে। এবার যদি আমরা সামনের ডিসপ্লেটির প্রোটেকশনের কথা বলি, সেখানে কিন্তু গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে। এছাড়া ফোনটি ব্যাক সাইড প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটিতে কিন্তু IP53 সার্টিফিকেশন দেওয়া রয়েছে, যার মাধ্যমে টুকটাক ধুলাবালি বা পানি ছিঁড়ে ফোটায় কোনো রকমের সমস্যা হবে না। এছাড়া ফোনটি কিন্তু আমরা বর্তমান মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব। একটি হচ্ছে ফ্রস্টেড গ্রিন, একটি ম্যাট ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে মাইস্টিক ব্লু। তো তিনটি কিন্তু খুবই গর্জিয়াস কালার এবং ডিজাইন এবং হ্যান্ড ফিলের কথা বলতে গেলে ফোনটি কিন্তু একটি কম্প্যাক্ট সাইজের ফোন, 6.67 ইঞ্চি, অতটুকু বড়ও না, ইজিলি আপনারা ফোনটি ইউজ করতে পারবেন। এছাড়া যদি আমরা এর ওয়েটের কথা বলি 188 গ্রাম, এছাড়া 8 মিলিমিটার হচ্ছে থিকনেসও থাকছে ফোনটিতে। তো মোটামুটি স্লিম রাখার চেষ্টা করা হয়েছে এবং ওয়েটটি কিন্তু আন্ডার ওয়েটেড থাকছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইন হ্যান্ড ফিলটা কিন্তু জোস পাবেন। এবার যদি কথা বলি আমরা পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তো ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন দেখতে পারবো। এছাড়া পাওয়ার অন অফ বাটনে কিন্তু পেয়ে যাব, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি ইউজ করা হয়েছে। তো এবার যদি লেফট সাইডের দিকে খেয়াল করি, তো সেখানে কিন্তু আমরা একটি সিম কার্ড ট্রে পেয়ে যাব, জাস্ট আর কিছু থাকছে না। সেখানে কিন্তু আমরা ডুয়েল সিম এবং একটি মেমোরি কার্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছে। এখন কিন্তু বর্তমান ফোনে মেমোরি কার্ড অথবা ডুয়েল সিম এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু দুইটা প্রোভাইড করা হয়েছে, সেদিক থেকে একটু বেনিফিটস থাকছে। উপরের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে সেখানে আমরা 3.5mm হেডফোন জ্যাক এবং একটি আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাব। তাছাড়া নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি প্রাইমারি মাইকও দেখতে পারবো। এখানে কিন্তু ডুয়েল স্পিকার ইউজ করা হয়নি, সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। এখন বর্তমানে এই বাজেটের ভিতরে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যায়, কিন্তু এখানে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। তো এবার যদি কথা বলে আমরা ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি নিয়ে, ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, খুব সহজে কিন্তু ডিটেক্ট করে নিতে পারছিল। এছাড়া যদি ফেস আনলকের কথা বলি, সেটাও কিন্তু যথেষ্ট অ্যাকুরেট। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট 31 ধরনের সেন্সর, অর্থাৎ 31টি সেন্সর কিন্তু ফোনে প্রোভাইড করা রয়েছে, যেগুলো আপনাদের অনেক টুকটাক কাজে এসে যাবে। তো এবার আসি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে। তো ফোনটিতে কিন্তু একটি 6.67 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যার রিফ্রেশ রেট থাকছে 120 হার্জের এবং 1200 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে। ফোনটির ডিসপ্লে ডেন্সিটি থাকছে 395 পিপিআই, যার মাধ্যমে আপনারা কালার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো পেয়ে যাবেন। এছাড়া ডিসপ্লে রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। তো এর মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো একটি কালার কারেকশন পেয়ে যাবেন ডিসপ্লে থেকে, অর্থাৎ মুভি টুভি দেখা, গেম টেম খেলা, ভালো একটা গ্রাফিক্সের সাপোর্ট পেয়ে যাবেন। ডিসপ্লে থেকে কোনো রকমের কমতি থাকবে না। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে। এবার যদি কথা বলি 1200 নিটস পিক ব্রাইটনেসের, তো ডে লাইটে কিন্তু আপনাদের ডিসপ্লে থেকে কোনো রকমের ব্রাইটনেসের ঘাটতি দেখা দেবে না। যথেষ্ট আলোতেও কিন্তু আপনারা ফোনটি ইজিলি ইউজ করতে পারবেন। সো ব্রাইটনেসের কোনো রকমের সমস্যা হবে না, যেহেতু 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে। তো এবার চলে আসি আমরা ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির পিছনে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখছিলাম, যার কিনা মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর।
এছাড়া 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর ফটোশুট করতে পারবেন। ছবিগুলো যথেষ্ট ভালো আসছিল এবং কালার কারেকশনটাও যথেষ্ট ভালো ছিল। ডে লাইটে বিশেষ করে আলোতে যখন আপনারা ছবিগুলো তুলবেন তখন একটু যথেষ্ট ভালো ছবি পাবেন। এছাড়া আমরা যদি সামনের দিকে সেলফি ক্যামেরার কথা বলি, সেখানে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি সেন্সর প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা ভালো সেলফি ক্লিক করতে পারবেন। তো ব্যাক ক্যামেরা যদি আমরা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের কথা বলি, তো সেখান থেকে আপনারা যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন। শার্পনেস এবং কালার যথেষ্ট ধরে রাখতে পারছিল। এছাড়া ম্যাক্রো সেন্সর থেকে মোটামুটি ভালো একটি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া ফোনটির পোর্ট্রেট মোডটাও যথেষ্ট ভালো, কিন্তু কিছু কিছু এজেসগুলো হচ্ছে একটু ডিটেক্ট করতে সমস্যা ছিল, যেমন চুল বা কোনার এজেসগুলো হচ্ছে একটু ডিটেক্ট করতে সমস্যা হয়। কিন্তু তাছাড়া ওভারঅল ভালো একটি পোর্ট্রেট শট কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোনটি থেকে। তো প্রাইমারি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 1080p-তে 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবো, যেটি কিনা আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়নি, কারণ 30 fps 60 fps-ও না, আর 4K তো দূরের কথা। তো 1080 30 fps এর মাধ্যমে কিন্তু অতটা ভালো ভিডিও শ্যুট পসিবল না, কারণ যেহেতু এখানে OIS এর সাপোর্ট নাই। OIS এর সাপোর্ট থাকলে অর্থাৎ সে কি ভাবটা কম থাকতো, কিন্তু 30 fps এ কোনো OIS নেই, তো সে কি ভাবটার জন্য আপনাদের কিছুটা প্রবলেম হতেও পারে। এছাড়া মোটামুটি ভিডিও শ্যুট কিন্তু আপনারা এখান থেকে টুকটাক করতে পারবেন। তো ফোনটিতে কিন্তু একটি নতুন চিপসেট প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ নতুন চিপসেট দিয়ে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে। সেটি হচ্ছে স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি কিনা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। তো স্ন্যাপড্রাগন 4 Gen 1 কিন্তু একটি লেটেস্ট প্রসেসর এবং নিউ প্রসেসর। তো অনেকে ভাবতে পারে 4th জেনারেশনের প্রসেসর কেমন হবে, এটা মোটামুটি খারাপ নাকি এভারেজ পারফরমেন্স, তো এগুলো নিয়ে আমরা সব আলোচনা করব। তো তার আগে জেনে আসি, ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 এবং MIUI 13ও থাকছে UI হিসেবে। তো স্ন্যাপড্রাগন 4 Gen 1 যেহেতু একটি নতুন প্রসেসর, তো যেহেতু 4th জেনারেশনের একটি প্রসেসর, তো সকলে ভাবছে এর পারফরমেন্স অনেক কম হতে পারে, কিন্তু 4th Gen 1 প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো একটি প্রসেসর। আমরা অ্যাজ কম্পেয়ার টু Redmi Note 11 সিরিজ, অর্থাৎ Note 11-এ যে প্রসেসরটি ইউজ করা হয়েছিল 680 স্ন্যাপড্রাগন, তার থেকে অন্তত অনেক ভালো প্রসেসর এটা 4th Gen 1। এটা কিছুটা সিমিলার হচ্ছে 720G প্রসেসরটির সাথে, যেটি কিনা Redmi Note 10 এবং Note 9 Pro-তে ইউজ করা হয়েছে। 720G প্রসেসর তার সাথে কিছুটা খাপ খায়, অর্থাৎ কিছু কিছু দিক থেকে 4th Gen 1 আগিয়ে আছে, আর কিছু কিছু দিক থেকে হচ্ছে 720। তো 4th Gen 1-এর মাধ্যমে কিন্তু ভালো একটা আন্তত স্কোরও পাওয়া গিয়েছে, অর্থাৎ 3,50,000-এর সামথিং এরকম টাইপের আন্তত স্কোর পাওয়া যায়, অর্থাৎ ভালো একটি বেঞ্চমার্ক ধরে রাখছিল। তো এর মাধ্যমে কিন্তু পারফরমেন্স তেমন কোনো ঘাটতি দেখা দিবে না, ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা গেমিংয়ের দিক থেকে বলেন এবং পারফরমেন্সের দিক অন্য সকল দিক থেকে হচ্ছে আপনারা এভারেজ খুব ভালো ধরনের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। তো 4th জেনারেশনের প্রসেসর হওয়া সত্ত্বেও কিন্তু এটি যথেষ্ট ভালো এবং 7th জেনারেশনের অর্থাৎ 720 প্রসেসরের সাথে খাপ খাওয়া একটি প্রসেসর। তো পারফরমেন্সের দিক থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, গেম টেম খেলতে পারবেন, হাই গ্রাফিক্সে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু ফোনটি একটু হিটিং ইস্যু রয়েছে, কিন্তু তা আবার খুব দ্রুত আবার ঠান্ডাও হয়ে যায়, তো সেদিক থেকে কোনো রকমের প্যারা খেতে হবে না। তো এই 4th Gen 1 প্রসেসরটিকে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে কিন্তু 5000 mAh-এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যাতে কিনা 33 ওয়াটের একটি চার্জারও সাপোর্ট করা হয়েছে, অর্থাৎ 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যার মাধ্যমে কিন্তু 50% চার্জ আপনারা 25 মিনিট বা 22 মিনিটের মধ্যে কিন্তু করে নিতে পারবেন। তো খুব ভালো একটি ব্যাটারি ব্যাকআপও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ ভালো একটি পারফরমেন্স যেহেতু পাচ্ছেন, তো ভালো একটি ব্যাটারি ব্যাকআপেরও তো দরকার রয়েছে, যাতে আপনারা পারফরমেন্সটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারেন। তো সেই সব দিক খেয়াল রেখে হচ্ছে এইগুলোকে এভাবে ম্যানেজ করা হয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির প্রাইস নিয়ে, তো এত কিছু ভালো ভালো জিনিস হচ্ছে প্রোভাইড করা হয়েছে, তো এর প্রাইসটা কেমন হতে পারে। তো ইন্ডিয়াতে মোটামুটি 20,000 রুপিতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে এখন বর্তমানে 25, 26, 27 এরকম বাজেটে হচ্ছে পাওয়া যাচ্ছে। বাট আপনারা এখন কিনেন না, এখন কিনলে প্রাইসের কোনো কমতি নাই, যেহেতু হচ্ছে ফোনটা এখনো কম আসছে, সেই জন্য একটু প্রাইসটা একটু হাই হয়ে রয়েছে। আপনারা যদি আরো কিছুদিন পর নেন, অর্থাৎ কিছুদিন পর গেলে হচ্ছে ফোনটির প্রাইস কমে 23,000 বা 22,000 এরকম প্রাইসে চলে আসবে, তখন আপনারা কিন্তু এটি নিতে পারেন। তখন ওই প্রাইস পয়েন্টে অর্থাৎ 22-23,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটি একেবারে ঠিক আছে, কিন্তু 26-27,000, 28,000 টাকা এই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনের পারফরমেন্স অনুযায়ী কিন্তু অতটাও ভালো হবে না। তো প্রাইস যখন আর একটু কমবে, আপনারা একটু ওয়েট করেন, তখন আপনারা ফোনটি নিলে কিন্তু আপনারা অবশ্যই লাভ করবেন। সো আমি সাজেস্ট করব যাদের যাদের এই ফোনটি পছন্দ তারা কিছুদিন ওয়েট করেন, বাজেট কমে প্রাইস কমে গেলে আপনারা নির্দ্বিধায় নিতে পারেন ফোনটি যথেষ্ট ভালো রয়েছে। এবং ফোনটি কিন্তু বাংলাদেশে জাস্ট একটি ভেরিয়েন্টে এখন অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে 6GB RAM এবং 128GB ROM, এবং ফোনটি কিন্তু একটি 5G ফোন, আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, বাট ফোনটি 5G ফোন এবং 6GB RAM এবং 128GB ROM-এর সাথে কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাবেন।
আর বাকি আরও দুটি ভেরিয়েন্ট রয়েছে, যেমন 4GB এবং 8GB। সেই ভেরিয়েন্টগুলো কিন্তু এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, জাস্ট 6GBটা হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে। এবং এই ফোনটির দাম ইনশাল্লাহ কমে যাবে কিছুদিন পরে, তখন কিন্তু আপনারা এই ফোনটি সম্পর্কে ভাবতে পারেন ইন ডিটেলসে। তো গাইস, এই ছিল আজকে আমাদের Redmi Note 12 এর ইনডেপথ রিভিউ। তো রিভিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলোর জন্য। এবং আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু প্রতিটা ফোনের বা প্রতিটি লঞ্চ হওয়া ফোনের স্পেসিফিকেশন সব কিছু আপডেট করা হয়। তো আপনারা সেই পেজটি একটু ঘুরে আসতে পারেন এবং পছন্দ হলে একটি লাইকও দিয়ে আসতে পারেন। এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এরকম সুন্দর সুন্দর রিভিউ কিন্তু আপনারা প্রতিদিন পেতে থাকবেন। তো গাইস, দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।